আমন্ত্রণ চ্যানেলের সংলাপ অনুষ্ঠানে। জাতীয় পার্টির বিষয়ে হঠাৎ করে উত্তপ্ত হয়ে উঠেছে রাজনীতির ময়দান। জাতীয় পার্টিকে নিষিদ্ধের ব্যাপারে 29 আগস্ট গণ অধিকার পরিষদ আন্দোলন করে, বিক্ষোভ মিছিল করে। সে আন্দোলনকে ঘিরে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেছে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে গণ অধিকার পরিষদের। সেই দিনেই গুরুতর আহত হয়ে এখনও হাসপাতালে চিকিৎসাধীন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। এই ঘটনায় সকল দলের পক্ষ থেকে তীব্র নিন্দা জানানো হয়। পরবর্তীতে জাতীয় পার্টির ব্যাপারে দেশের 22টি রাজনৈতিক দল 5টি বিষয়ে সিদ্ধান্ত নেয়। 5 সেপ্টেম্বর সংহতি সমাবেশ করে গণ অধিকার পরিষদ। সেখান থেকে একই দিনে আবারও জাতীয় পার্টির অফিসে হামলার ঘটনা ঘটে। এখন সব মিলিয়ে আসলে সব রাজনৈতিক দলগুলোর জাতীয় পার্টিকে নিয়ে তাদের ভূমিকা কি, এবং জাতীয় পার্টিকে আসলে নিষিদ্ধের পথে যাচ্ছে নাকি ভবিষ্যতে যে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনে আবারও জাতীয় পার্টি সংসদ নির্বাচনে অংশ নেবে, সেইটা হয়তো সময় বলে দেবে। তাই আমরা আজকের বিষয় নির্ধারণ করেছি জাতীয় পার্টি কি নিষিদ্ধের পথে। দর্শক, আলোচনা হবে এবং সেই সাথে আলোচনা হবে সমসাময়িক বিষয় নিয়ে। আলোচনা করবার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন নীলুফার চৌধুরী মনি, বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আছেন রাশেদ খান, সাধারণ সম্পাদক গণ অধিকার পরিষদ। রাশেদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন। একটু প্রথমেই যেতে চাই রাশেদ খানের কাছে। রাশেদ খান, যদি একটু জানতে চাই, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এখন চিকিৎসাধীন রয়েছে, তাকে বিদেশে পাঠানোর একটা সিদ্ধান্ত নিয়েছে সরকার। যদি বলি এখন নুরুল হক নূরের অবস্থা কি? আপনি সেদিনের ঘটনায় বলেছেন নুরুল হক নূরের অবস্থা ভীষণ খারাপ, আবার মাঝখানে আমরা দেখছি মেমোরি লস হচ্ছে, এরকম একটি খবর আমরা পেয়েছি। এখন নুরুল হক নূরের ব্যাপারে একটা তদন্ত কমিটি গঠন করার কথা, সেই তদন্ত কমিটিরও কি অবস্থা, নুরুল হক নূরের কি অবস্থা, তার বিদেশে পাঠানোর সিদ্ধান্তটা কতটুকু এগিয়েছে একটু যদি বলতেন। ধন্যবাদ, সবাইকে শুভেচ্ছা। আমি শুরুতেই যে বিষয়টি বলতে চাই, দেখেন আজকের এই টকশোর যে হেডলাইন জাতীয় পার্টিকে নিয়ে, আমার মনে হয় যে তাদেরকে এত গুরুত্ব দেওয়ার কিছু নাই। তারা ফ্যাসিবাদের দোসর, আওয়ামী লীগ যে পথে গেছে, জাতীয় পার্টি স্বাভাবিকভাবে আজ হোক কাল হোক একই পথে যাবে। হয়তো এখন তাদের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়নি, ভবিষ্যতে হবে। যদি তারা এত গুরুত্ব না হয় তাহলে আপনারা এত আন্দোলন, হামলা পাল্টা হামলা কেন করছেন? এখনকার রাজনৈতিক এখন তাহলে গুরুত্ব করে তুলেছেন কিনা আপনারা? এখনকার যে রাজনৈতিক বাস্তবতা, সেই বাস্তবতায় তারা এত গুরুত্বপূর্ণ না। কিন্তু তারা যদি তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নেওয়া হয় তাহলে তারা কিন্তু আবারও ফিরে আসতে পারে, সেটা একটা আশঙ্কা। যদি গুরুত্বই না হয় রাশেদ খান, তাহলে আইন শৃঙ্খলা বাহিনীর হামলায় আজকে নুরুল হক নূর অনেকটা যদি বলে চিকিৎসাধীন আছে, তার অবস্থা খুবই খারাপ, তাহলে এই আন্দোলন কেন করতে গেলেন? দেখেন, আওয়ামী লীগ যে অপরাধ করেছে একই ধরনের অপরাধ করেছে জাতীয় পার্টি এবং 14 দল। তো সেক্ষেত্রে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, জাতীয় পার্টির বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে তো এই জাতীয় পার্টির মধ্যে কিন্তু আওয়ামী লীগ ঢুকে পড়তে পারে। এবং সেই ধরনের বক্তব্য, সেই ধরনের সম্ভাবনা আমরা শুনছি, অনেকে এটা নিয়ে আলোচনা করছে। আমাদের কাছেও সে ধরনের তথ্যপত্র মোটামুটি আমরা বিভিন্ন জায়গা থেকে পাচ্ছি। তো এই কারণে আমরা মনে করি যে যেহেতু জাতীয় পার্টি যে ধরনের অন্যায় করেছে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। দেখেন, মনে করেন যে আপনাকে কেউ 5 জন মিলে আপনাকে হত্যা করেছে, তার মধ্যে একজন আপনার গলায় ছুরি চালিয়েছে, বাকিরা হাত ধরেছে, পা ধরেছে, মাথা ধরেছে। ঠিক বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছে আওয়ামী লীগ, এবং এই বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করার জন্য আরও কয়েকটি দলের সহযোগিতা নেওয়া হয়েছে। সেক্ষেত্রে জাতীয় পার্টি 1 নম্বরে, 14 দল আছে, অন্যান্য দল আছে। এই জন্য আমরা মনে করছি যেহেতু আওয়ামী লীগ যে অপরাধ করেছে একই ধরনের অপরাধ জাতীয় পার্টি অন্যান্য দল করেছে, তো আওয়ামী লীগের বিরুদ্ধে আপনি ব্যবস্থা নিলে অন্যদের বিরুদ্ধে কেন নেবেন না? দেখেন, রাশেদ খান মেনন, হাসানুল্লাহ ইনু, তাদের থেকে বড় দোসর কিন্তু জিএম কাদের, তাকে গ্রেপ্তার করা হচ্ছে না। ছোট ছোট চুনোপুটি বিভিন্ন জায়গায় অ্যারেস্ট হচ্ছে, কিন্তু জিএম কাদের, চূন্য, শামীম হায়দার পাটোয়ারি, এরা কিন্তু অ্যারেস্ট হচ্ছে না। তো এটা নাকি আপনি কথা বলবেন না? হ্যাঁ, আমি যেটি বললাম যে জাতীয় পার্টি এখনকার যে রাজনৈতিক বাস্তবতা, সেই বাস্তবতায় গুরুত্বপূর্ণ না, কিন্তু তাদেরকে ব্যবহার করে আওয়ামী লীগ ফিরে আসতে পারে। এবং তারাও অপরাধ করেছে। এখন যে অপরাধ করেছে তার পানিশমেন্টকে আপনি দাবি করবেন না? আমরা যে আন্দোলন করেছিলাম 29 আগস্ট, সেটা একটা শান্তিপূর্ণ আন্দোলন ছিল। পরিকল্পিতভাবে পিছন থেকে হামলা করা হয়েছে, এরপরে এক ধরনের পরিবেশ সৃষ্টি করা হয়েছে, তারপরে নুরুল হক নূরকে আক্রান্ত করা হয়, তার আঘাত করা হয় নাকে, চোখে, মুখে, মাথায়। এগুলো কি আসলে, এগুলো কিসের সিমটম? এগুলোকে আপনি কি বলবেন? পরিকল্পিতভাবে হত্যা চেষ্টার উদ্দেশ্যে কিন্তু এই ধরনের হামলা করা হয়েছে।
সেক্ষেত্রে কি জাতীয় পার্টিকে হামলা করার পর এখন গণ অধিকার পরিষদের কাছে আরো বেশি গুরুত্ব দেখেন, আমাদের কার্যালয়ের সামনে জাতীয় পার্টিকে বেশি হামলা করে নাই। সেখানে সেনাবাহিনীর কতিপয় সদস্য এবং পুলিশের কতিপয় সদস্য তারা হামলা চালিয়েছে, এবং নূরের উপর যে হামলা চালানো হয়েছে সেই ভিডিও আপনি নিজেও দেখেছেন। কারা হামলা চালিয়েছে দৃশ্যমান। সেখানে জাতীয় পার্টির কেউ ছিল না। জাতীয় পার্টির কার্যালয়ের সামনে আমরা যাইনি। জাতীয় পার্টির কিছু নেতাকর্মী সেখানে তাদের কার্যালয়ের সামনে ছিল, কিন্তু হঠাৎ করে পুলিশ এবং সেনাবাহিনীর কতিপয় সদস্য আমাদের কার্যালয়ের সামনে প্রেস ব্রিফিং চলছে সেই অবস্থায় তারা হামলা করলো, প্রেস ব্রিফিং করা অবস্থায়। দ্বিতীয়ত, আমাদের কার্যালয়ের ভিতরে তারা ঢুকলো, 3 তলায় অফিস, কিন্তু নিচতলায় না। সেখানে গিয়ে এক ধরনের হাঙ্গামা, টেবিল চেয়ার ভাঙচুর, ফেলিয়ে দেওয়া, যাকে যেখানে পাচ্ছে তাকেই পেটাচ্ছে। এমনকি লিফটের যে কর্মচারী তাকেও পেটিয়ে হাত ভেঙে ফেলে দিয়েছে। এমনকি বাথরুমের মধ্যে যারা পালিয়েছে তাদেরকেও আপনার বাথরুমের দরজা ভেঙে ভেঙে বের করে তাদেরকে রক্তাক্ত করেছে। তো এইটাকে আসলে আপনি কি বলবেন? আমরা তো আওয়ামী লীগের সময় রাজনীতি করেছি, আওয়ামী লীগও তো এই ধরনের বর্বরতা আমাদের উপর চালায়নি, তাও মিডিয়ার সামনে। আর যেটা আমরা অন্তর্বর্তীকালীন সরকারের আমলে দেখছি, এই স্বরাষ্ট্র উপদেষ্টা কি করলো, তিনিও আপনার সেনাবাহিনীর একজন আপনার ব্রিগেডিয়ার জেনারেল ছিলেন। তার ইন্ধন আছে কিনা, তার সম্পৃক্ততা আছে কিনা, সেটি নিয়েও তো আমরা প্রশ্ন তুলছি। আমরা তো বলছি যে তিনি জানতেন কিনা। সেনাবাহিনীর পক্ষ থেকে আজকে বলা হয়েছে যে সেনাবাহিনীর নাকি সহযোগিতা চাওয়া হয়েছে, অথচ সরকারের অভ্যন্তরীণ পর্যায়ে আমরা আলোচনা করেছি, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাদের বলেছে যে ওই দিন আসলে আমরা সেনাবাহিনীকে ডাকি নাই। তা এক্ষেত্রে আমার কাছে নানান ধরনের সন্দেহ, সংশয় সৃষ্টি হচ্ছে। সেনাবাহিনীর একটি মহল তারা আসলে এই জাতীয় পার্টিকে কোনোভাবে প্রটেকশন দিচ্ছে কিনা। আমি একটু যেতে চাই নীলোফার চৌধুরী মনি। রাশিদ খান এখন যেটা বলছিলেন যে জাতীয় পার্টিকে ব্যবহার করে আওয়ামী লীগ সেখানে ফিরতে চায়, রাশিদ খানরা যে অভিযোগ করছেন, এবং সেই দিন যে হামলা হয়েছে সেই হামলাও কি একই ঘটনা, মানে একই ঘটনার পুনরাবৃত্তি বা একই ঘটনার উৎস মনে করেন কিনা, যে আসলে জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগ ফিরতে চায়? বিষয়টা কি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। যারা শুনছে আমার শুভেচ্ছা, অভিনন্দন। আমার সহ আলোচককেও শুভেচ্ছা। দেখেন, একদিক দিয়ে রাশিদ খান যেটা বলেছে কিছুটা ঠিক আংশিক, যে যখন আপনি একটা দলকে স্থগিত করে দিবেন, নিষিদ্ধ করে দিবেন, তারা যে কোনো খড়কুটো ধরে বাঁচতে চাইবে, সেখানে তারা চাইতেই পারে। যেমন জামাতকে নিষিদ্ধ করেছিল বলেই কিনা জামাত বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের ঘরে, বাঘের ঘরে ঘুঘের বাসা করেছিল। আওয়ামী লীগে মানুষ করেছে তাদের সন্তান, বিএনপিতেও করেছে কিনা আমি ঠিক জানি না, আরও অন্যান্য দলে মানুষ করেছে তাদের সন্তান। তো তার যখন পোর্টফোলিওটা নাই, তাকে যে কোনো অন্য পোর্টফোলিওর উপর ডিপেন্ড করতে হয়েছে, কিংবা ইলেকশন করলেও সে আরেকটা মার্কা নিয়ে নির্বাচন করতে হয়েছে। সেটা হতে পারে, কিংবা আমি কনফার্ম না। জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগ হিসেব যেটা বলে শুধু জাতীয় পার্টির মাধ্যমেই ফিরতে পারে তা না, তারা যেখান দিয়ে যে সুযোগ পাবে সেটা অ্যাপ্লাই করতেই পারে। এটা আপনি আমি যত দোষী দেই না কেন, যাদের ইমেজ ভালো এরকম আওয়ামী লীগ নেতা তাদের সাথে যুক্ত হতে পারে, এরকম একটা হতে পারে। কারণ রিফাইন্ড আওয়ামী লীগ করার জন্য অনেকেই চেষ্টা করছে, আপনি জানেন। সরকারি লোক বলেন, বেসরকারি লোক বলেন, বিভিন্ন ছোট ছোট দল বলেন, তাদের যে 14 দল ছিল, যেটা রাশিদ বলল। আমার কথা হচ্ছে, আওয়ামী লীগ যখন নিষিদ্ধ হলো বা স্থগিত হলো, তখন কেন একই সাথে কার্যক্রম, একই সাথে কেন অন্য 14 দলরা হলো না, যারা সুবিধাভোগী ছিল এবং যারা নির্বাচনে না গেলে আওয়ামী লীগ একা নির্বাচনকে বৈধতা দিতে পারতো না? তাহলে তাদের 2-1 অ্যারেস্ট করা মানেই কিন্তু মেন না। তাদের যে কারণে বড় দলটা নিষিদ্ধ হবে বা স্থগিত হবে, ঠিক একই কারণে বিচার সম্পূর্ণ না হওয়া পর্যন্ত অন্য দলগুলো নিষিদ্ধ হতে পারে। এখন ঘটনা হলো যে, যদি একটু ছোট্ট করে প্রশ্ন করি, বিএনপি কি যেভাবে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের ব্যাপারে একটা লিখিতভাবে জানিয়েছিল সরকারকে, এই লিখিত যেটা কাগজ, সেখানে কি 14 দল নিষিদ্ধের ব্যাপারে আপনারা কি দিয়েছেন? আমার মনে হয় না যে এরকম দেওয়া ছিল, এত গুরুত্ব দিয়েছিল বলে আমার মনে হয় না। যদি আমার কাছে এরকমই মনে হয়, আমি ঠিক শিওর না, আমি অবশ্যই না, তারপরেও আমি আপনাকে বলছি যে মনে হয় আওয়ামী লীগ যখন বলেছে, যখন এই ধরনের প্রশ্ন আসছিল যে বিএনপি কোনো শব্দ করে নাই, বিএনপি পক্ষে ছিল না, বিএনপি তাদের সাথে নামে নাই, তখন বিএনপি বলেছিল আমরাই প্রথম অ্যাপ্লিকেশন দিয়েছিলাম, কথা বলেছিলাম। লিখিতটা এই মুহূর্তে আমার মনে নাই, কিন্তু আমি যেটা বলছি, যে কারণে আওয়ামী লীগের নিষিদ্ধতা নির্বাহী প্রধানের কাছে হলো, একই কারণে 14 দলেরটাও তাই হতে পারে। এখানে ব্যক্তিগতভাবে জাতীয় পার্টি ছোট বলে তারে দখল করতে হবে, তাকে থ্রেট দিতে হবে, তাকে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে তার বিরুদ্ধে তার সামনে গিয়ে আন্দোলন করতে হবে, নট নেসেসারিলি। কিন্তু আমরা আওয়ামী লীগের দেখি নাই সেই সিদ্ধান্ত নিতে।
আমরা 32 নম্বর বাড়ি ভাঙচুর করতে তো এটা দেখেছি। পরে পরে হয়েছে, না না এটা এর আগে এটা বলছি। পরে হয়েছে, 32 নম্বর বাড়ি ভাঙচুর But হয়েছে, এটা এটা ক্রেন এটা নিয়ে নিষিদ্ধের BNP পরে, পক্ষ থেকে ক্রেন নিষিদ্ধেরও নেওয়া হয়েছে। অনেক পরে, এটা নিষিদ্ধেরও অনেক পরে। এখন আমার কথা হচ্ছে যে আপনার 24-এর জুলাই টু আগস্ট পর্যন্ত 5 তারিখ 8 তারিখ পর্যন্ত যেটা বৈধ ছিল, 8 তারিখের পরে ওইটা কিন্তু বৈধ না। রেভলিউশন চলাকালীন যেটা বৈধ, রেভলিউশনের পরে যখন গভর্নমেন্ট যখন ক্ষমতা হাতে নেন তখন আর সেটা বৈধ না। তো অবৈধ জিনিসটা কেন তাদের যেতে হবে, আমি এটা মনে করি। এবং এটা সরকারের কাছে যে কোনো কিছুর জন্য আমি সরকারকেই জবাবদিহিতা করব, সরকারের কাছেই চাইবো, কারণ মাধ্যম সরকার, সরকার হয়ে তাদের কি করবে, যদি সরকার না করে তখন একটা দল একা করতে পারে না। এখানে অনেক দলই কিন্তু এই ব্যাপারে কিন্তু অনেকে একমত, তারা সবাই মিলে একটা ডিসিশন নেওয়ার আগে আলটিমেটাম দিতে হয়, আলটিমেটাম দিয়ে তারপরে যেতে হয়। এটার সাথে আমি ব্যক্তিগতভাবে এক দল আরেক দলকে হামলা করবে, এটার সাথে আমি একমত না। আমি সরকারের ওখানে যাবে, সরকারের মাধ্যমে বলবে, সরকারকে চাপ প্রয়োগ করবে, সরকারের মাধ্যমে এইটা নিষিদ্ধ করবে, সেটাই আমি চাই। জাতীয় পার্টি নিষিদ্ধ হোক, বিএনপি কে চাই জাতীয় পার্টি নিষিদ্ধ, বিএনপির এই ধরনের প্রশ্নের সঙ্গে বিএনপি সবসময় সরকারের উপর ডিপেন্ড করে। সরকারের কাছেই এর আগেও আওয়ামী লীগের ব্যাপারেও বলেছিলেন এবং এখনো সেটাই যদি বলতে হয় সেটাই বলবেন। কিন্তু এখনকার অবস্থা কিন্তু ওইভাবে নিষিদ্ধ যে নিজে আইন হাতে তুলে নিয়ে নিষিদ্ধ, এটা যদি মনে করেন সরকারের কাছে গেলে, যমুনার সামনে গিয়ে আন্দোলনে গেল তারা, বিএনপি যাবে কিনা? বিএনপি হয়তো আন্দোলনে যাবে না, এই কারণে বিএনপি এই কারণে আন্দোলনে যাবে না। বিএনপি সরকারকে বলবে, সরকারের সাথে সরকার জিজ্ঞেস করলে সরকারকে বলবে, কিন্তু বিএনপি এইভাবে এখন শৃঙ্খলা একটা দেশে এমনিতেই অনেক মব হচ্ছে, তো একটা সরকারের ওইখানে বিএনপি গিয়ে আবার আন্দোলন করে, এটা বিএনপি যেহেতু আওয়ামী লীগের সময়ই করে নাই, আমার মনে হয় না জাতীয় পার্টি বা 14 দলের জন্য মাঠে নেমে বিএনপি করবে, এটা বোধহয় যে বিক্ষোভ, সেই বিক্ষোভকে মব বলছেন আপনি? আমি যে কোনো কিছু এখন সরকারের জনগণের বিক্ষোভ না, এটা একটা দল গিয়েছে, অন্য দলরা পাঠিয়েছে হয়তো বা তামসা দেখেছে, সবাই মিলে যদি চাইতো সেটাও চাইতে পারতো সরকারের কাছে। এটা ওই দলকে যে নিজেরা যায় বলতে পারে না, সরকারের মাধ্যমে বলা উচিত। একটু যেতে চাই রাশেদ খান, আমরা দেখেছি আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে, আমরা দেখেছি যমুনায় আন্দোলন হয়েছে, যমুনার সামনে, তারপরে আপনার পল্টন মোড়ে আপনারা আন্দোলন করেছেন। এবার হঠাৎ করে জাতীয় পার্টির অফিসে কেন আপনারা গিয়ে, যদি বলি ওদের অফিসের সামনে গিয়ে কেন আপনাদের বিক্ষোভ মিছিল করতে হচ্ছে? যমুনায় যেতে পারতেন, যদি আপা বলছেন যমুনার দিকে যেতে পারতেন, পল্টন আন্দোলন করতে পারে, সেই আন্দোলনে যদি কেউ আপনাদের সংহতি প্রকাশ করার ইচ্ছা পোষণ করে তারা যেতে পারতো, কিন্তু হঠাৎ করে জাতীয় পার্টি অফিসের সামনে কেন? আর একটা প্রশ্ন হলো, তা এটা জাতীয় পার্টির একটা যুক্ত করে দিয়ে আপনি উত্তর দিতে সহজ হবে, সেটা হচ্ছে জাতীয় পার্টি থেকে একটি অংশ ভাগ হয়েছে, আনিস ইসলাম মাহমুদ, তারাও তো বিভিন্ন সময় সেমিনার করেছেন, তাদের বিরুদ্ধে তো আপনাদের কোনো আন্দোলন বিক্ষোভ নাই। তারা কি জাতীয় পার্টির বাইরে? জাতীয় পার্টি থেকে ভাগ হয়েছেন। আচ্ছা, তারা জাতীয় পার্টি ওন, তারাও একই না, জাতীয় পার্টি এবং তারাও নির্বাচনে গিয়েছে। আমরা সামগ্রিকভাবে জাতীয় পার্টির বিরুদ্ধে বলছি। আপনি আপাকে খুব কঠিন প্রশ্ন করছেন, মানে আপাও স্বাভাবিকভাবে তার জায়গা থেকে এই প্রশ্নের উত্তর দেওয়া কঠিন, সেটা আমি বুঝি। তবে এতটুকু বলি যে বিএনপির সব থেকে যদি ক্ষতি কোনো দল করে থাকে, সেটা জাতীয় পার্টি করেছে। আওয়ামী লীগ তো অবশ্যই, জাতীয় পার্টিও কম করে নাই। দেখেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যার সাথে কে জড়িত আপনি নিশ্চয়ই অনুমান করতে পারেন। সেই সময়কার যিনি সব থেকে আসলে সুবিধাটা ভোগ করেছে কে? হোসেন মোহাম্মদ এরশাদ। এবং তিনি কিন্তু পরবর্তীতে সরকারে এসেছেন, ক্ষমতা দখল করেছেন। এবং শোনা যায় যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে হত্যাকাণ্ড, তার সাথে এই এরশাদ সাহেব নানানভাবে তিনি কিন্তু জড়িত রয়েছে। এবং তিনি কিন্তু এই ঘটনার ওই সময় পদক্ষেপও নেননি, ব্যবস্থা নেওয়ার জন্য যে ধরনের উদ্যোগ নেওয়া দরকার সেটি নেননি। তারপরেও আমি জানি না, বিএনপির সবাই না, বিএনপির কিছু নেতাকর্মীরা তারা এক ধরনের যে বক্তব্য দেয়, সেটা আসলে বিপ্লবের সাথে যায় না। দেখেন, গণঅভ্যুত্থান কিন্তু শেষ হয়নি, এখনও সচিবালয়ে আওয়ামী লীগ, পুলিশে আওয়ামী লীগ, র্যাবে আওয়ামী লীগ, বিভিন্ন বাহিনীতে আওয়ামী লীগ, প্রত্যেকটা দপ্তরে সেক্টরে আওয়ামী লীগ। এই কথা আমার না, এই কথা বলছে বিএনপি। এবং বিএনপির যিনি মুখপাত্র রুহুল কবির রিজভী ভাই প্রতিদিন বলছে, তা আপনার সর্বত্র আওয়ামী লীগ রয়েছে আর আপনি বলছেন যে গণঅভ্যুত্থান শেষ হয়ে গেছে। আর গণ অধিকার পরিষদ কোনো মাপ করে না, গণ অধিকার পরিষদ সবসময় মবের বিরুদ্ধে বক্তব্য দেয়। আপনার এই টকশোতে আমি অসংখ্য সময় এসেছি এবং আপনি নিশ্চয়ই খেয়াল করবেন যে আমরা কিভাবে আসলে মবের বিরুদ্ধে বলেছি। কিন্তু কোনটা আন্দোলন আর কোনটা মব, সেটা আপনাকে বুঝতে হবে। গুলশানে যে ঘটনা ঘটেছে সেটা মব,
আর জাতীয় পার্টি নিষিদ্ধ ছোঁয়া, আওয়ামী লীগের নিষিদ্ধ ছোঁয়া এটা আন্দোলন। কারণ এটা এই অভ্যুত্থানের একটা অংশ। যদি আপনি এই জাতীয় পার্টি আর আওয়ামী লীগের বিনাশ না করতে পারেন, এরা তো ফিরে আসবে, ফিরে এসে আপনাকে আদর করবে না। আপনাকে ওরা ফিরে এসে বলবো যে গণ অভ্যুত্থান মাপ ছিল, গণ অভ্যুত্থান মাপ ছিল। এরপরে বিএনপি, গণ অধিকার পরিষদ, জামাতে ইসলাম, অন্যান্য দল, এনসিপি, এদের নেতাকর্মীদেরকে ফাঁসিতে ঝোলাবে। তো বিএনপি ছিল না গণ অভ্যুত্থানে? আমি কি বলছি ছিল না? আমি তো বললাম যে ছিল বলে তো বললাম যে ফাঁসিতে ঝোলাবে। আমি তো বিএনপির কথা আগে বলেছি। তার মানে বিএনপির ভূমিকা তো এটা অস্বীকার কেউ করবে না। বিএনপি একটি বড় দল, বিএনপির অবশ্যই ভূমিকা আছে, কিন্তু বিএনপির কাছ থেকে আসলে এই জাতীয় পার্টি আওয়ামী লীগের ব্যাপারে মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশাটা আসলে পূরণ হচ্ছে না। যেমন অন্যান্য দল কিন্তু আন্দোলনে গেছে, বিএনপি একটা চিঠি দিয়েছে সরকারের কাছে, খুব ভালো কথা, কিন্তু বিএনপির একটা পার্টিসিপেশন যদি থাকে এইটার সাথে সরাসরি, সেটা মানুষকে পজিটিভভাবে দেখে। বিএনপিকে নিয়ে সমালোচনার সুযোগের জায়গাটা তৈরি হয় না। এখন বিএনপি আসলে আমি জানি না, তাদের হয়তো অন্য কোনো পলিসি থাকতে পারে, সেটা তারাই বলতে পারবে। আমি তার বিএনপি করি না, আমি এটা বলতে পারবো না। তবে আমরা মনে করি যে বিএনপির কি না পলিসি কি আছে না আছে সেটা বিএনপি বলতে পারবে। তবে আমরা মনে করি বিপ্লব এখনো শেষ হয়নি, গণ অভ্যুত্থান শেষ হয়নি, এবং এটা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের বক্তব্য শুনলেই বোঝা যায় যে বিপ্লব কন্টিনিউ করতে হবে। এবং বিপ্লব কিন্তু আসলেই একদিনে শেষ হয় না, 36 দিনে বিপ্লব শেষ হয়নি। বিপ্লবটা আমাদের করতে হচ্ছে, নানান ধরনের প্রতি বিপ্লব, একের পর এক আন্দোলন। আওয়ামী লীগ কখনো আনসার বেশে, রিক্সা চালক বেশে, কখনো সচিবালয় থেকে, কখনো বিভিন্ন বাহিনী থেকে, নানানভাবে তারা কিন্তু ফিরে আসার চেষ্টা করতেছে। হাসিনার সেটআপ তো 16 বছরের। সেক্ষেত্রে বিএনপি কি ওই জায়গা থেকে সেফ? জি, বিএনপি কি সেফ, সে কারণে চুপচাপ? বিএনপি সেফ কিনা আপনার কাছে জিজ্ঞেস করেন। আপনার কি মনে হয়? শোনেন, সবথেকে বিপদে বিএনপি আছে। যে যত বড় তার তত সমস্যা, তার তত বিপদ। এই জন্য বিএনপি চুপ করে আছে না, বিএনপি যার এই জন্য বিএনপি সবকিছু বলতে পারে না। যার বিপদ বেশি তাকে বেশি কথা বলতে হবে, বাকিরা সাপোর্ট দিবে। হাসিনার সময় বিএনপি সবথেকে বেশি কথা বলেছে না? আমরা বিএনপির সাথে ছিলাম না, তো এখন কেন বলবে না? বিপ্লব কি শেষ হয়েছে? বিএনপির নেতাদের বক্তব্য শুনলেই তো বোঝা যায়। গণপরিষদ ছিল যেমন এরকম, আবার মা ডাকে সালামও করছে। গণপরিষদ যে তো হিসাব করা যায় না, কখন যে কার এটা রাজা বাবু গোল যে কখন কোন দিকে দেয়, এটা একটা ব্যাপার। কথা বলছেন জানে ওটা চিফ, তার কথা তো বলবো। আপা যেটা বলছে, নুরুল হক নূর একসময় ছাত্রলীগের রাজনীতি করত, ওপেন সিক্রেট। আমরা 2018 সালে যে সময় কোটা সংস্কার আন্দোলন করেছি, এই সময় আমরা কোনো দলের সাথে সম্পৃক্ত ছিলাম না, ছাত্র রাজনীতি করি না। 18 সালের কোটা আন্দোলন ছিল একটা সামাজিক আন্দোলন, এবং সেই আন্দোলনের আমরা নেতৃত্ব দিয়েছি। সেই আন্দোলনেও ছাত্রলীগ ছিল, এটা সত্য। একটা পর্যায়ে এসে তারা বেইমানি করেছে। ওই সময় থেকে নুরুল হক নূর সে তো ছাত্রলীগ করে না, এক। দ্বিতীয়ত, ডাকসু নির্বাচন হয়েছে, আমরা কোনো রাজনৈতিক ব্যানারে অংশ নিই নাই, কারণ আমাদের কোনো সংগঠন ছিল না। আমরা যারা কোটা সংস্কার আন্দোলন করেছিলাম, আমরা কিন্তু তারা অংশ নিয়েছিলাম। এরপরে গণভবনে নুরুল হক নূরকে ডাকছে, ডাকার পরে কি হয়েছে সেটা কিন্তু আমরা প্রেস ব্রিফিং এ নুরুল হক নূর বলেছি। নুরুল হক নূর কিন্তু সেই সময় পর্যন্ত রাজনীতি করে না, কোনো দলের সাথে সম্পৃক্ত না। সালাম করতে চেয়েছিলেন আপনি আজ সুযোগ থাকে বলেছেন, যদি সুযোগ থাকে আমি পা ধরে একটু সালাম করতে চাই। শুনেন, আমি তো আসলে আপা যে কথাগুলো বলে, আপার কাউন্টার দিতে গেলে এক ধরনের তিক্ততা তৈরি হয়, তারপরেও তো বলতে হবে। সেটা হলো, নুরুল হক নূর ওই সময় কোনো রাজনীতি করতো না, এটা তো আপনি নিজেও জানেন। সুতরাং ওই সময়কার ঘটনা সামনে এনে তাকে ঘায়েল করলে, নুরুল হক নূর তো জুলাই গণঅভ্যুত্থানে জেল খেটেছে। নুরুল হক নূর সে বলেছে 90% পতন হয়ে গেছে, 10% ধাক্কা দাও। তো আপনি ওই সময়কার ঘটনা টেনে এনে এখন নুরুল হক নূরকে ঘায়েল করতেছেন, এটা আপনার অসৎ উদ্দেশ্য আছে অবশ্যই। নুরুল হক নূরকে ছোট করে আপনি দেখাতে চান। এই সময় দেখেন, আপনাকে কিন্তু মারে নাই, আপনার কোনো নেতাকে পিটায় নাই, নুরুল হক নূরকে পিটিয়েছে। তার মানে কি, ক্ষোভটা সব থেকে বেশি নুরুল হক নূরের উপরে। সুতরাং আপনি তো নুরুল হক নূরকে ছোট করলে আপা, এটা আপনার নিজেকে ছোট করা হয়, এটা আপনার রাজনৈতিক ব্যক্তিত্বের সাথে যায় না আপা, কোনোভাবেই যায় না। আপনার দলে অনেক নেতা আছে না, ছাত্রলীগ করতো, তাকে কি আপনি বলেন যে বঙ্গবন্ধু সৈনিক? বলেন আপনি? বলেন বলা হয় না তা কিন্তু না, কখন বলেন? আপনাদের অনেক দলের নেতারা এমন বক্তব্য দিচ্ছে যারা একসময় ছাত্রলীগের নেতা ছিল, আপনারা তো বিব্রত হচ্ছেন, এদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। এখনো কিন্তু পদ স্থগিত না, ওই এখনের পদ আরো আছে না, আরো আছে তো। আমি তো মনে করি, আজ থেকে 10 বছর আগে যে আপনার ছাত্রলীগ করেছে, সে যদি পরবর্তীতে ছাত্রলীগ না করে গণঅভ্যুত্থানের সাথে যুক্ত থাকে, তাকে কি আমি বলবো তুমি ছাত্রলীগ ছিলা? এগুলো বলা যায় না। একসময় 90-এর সরাসরি বিরোধী আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে, তারা পরবর্তীতে আপনার ছাত্রলীগ করলেও কিন্তু তারা কিন্তু বিএনপিতে যোগদান করেছে। এখন এদেরকে বিএনপিতে ঘায়েল করার জন্য আমি বলি তুমি তো ছাত্রলীগের সভাপতি ছিল, এটা কি হয় নাকি? সে বিএনপির সময় জেল খেটেছে, যেমন হাবিব ভাই ছাত্রলীগের সভাপতি, বিএনপি বলছে, আওয়ামী লীগ যে সময় ক্ষমতায়, ওই সময় সে জেল খেটেছে, তাকে 6 মাস কারাদণ্ড দিয়েছে, কিন্তু শুধুমাত্র বিচারকের বিরুদ্ধে এবং বিচার ব্যবস্থার বিরুদ্ধে কথা বলার জন্য। এখন তো তাকে আমি ছাত্রলীগ বলতে পারি না, যে ছাত্রলীগের সাবেক সভাপতি। এখন কি এই পরিচয় দেওয়া যাবে? যে মনে করেন হাবিব ভাই কোন একটা প্রোগ্রামে বক্তব্য দিবে, তখন বলা হলো যে সাবেক ছাত্রলীগের
ছাত্রলীগের সাবেক সভাপতি, বর্তমান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং পাবনা জেলা বিএনপির আহ্বায়ক। বলা যাবে এটা? না, বর্তমান পরিচয়টা মুখ্য। নুরুল হক নূর বর্তমানে এই প্রজন্মের হিরো, নায়ক থেকে মহানায়ক। এই মার খেয়েছে, ঠিক আছে, নুরুল হক নূরের আঘাত লেগেছে, কিন্তু মানুষ কিন্তু বুঝতে পেরেছে যে আওয়ামী লীগের এবং এই প্রশাসনের মধ্যে যারা কিন্তু ওই আমিপনার যারা রয়েছে তাদের ক্ষোভটা কিন্তু সব থেকে বেশি নুরুল হক নূরের বিরুদ্ধে। এবং আপনি দেখেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনলাম মামলার জন্য অভিযোগ দেওয়া হয়েছে, সেখানে বাংলাদেশের অনেক বড় বড় নেতার নাম নাই, সেখানে এই নাহিদ ইসলামের নাম আছে, নুরুল হক নূরের নাম কিন্তু তাদের উপরে আছে। তো বুঝতে হবে আপনাকে, এই বাংলাদেশে গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটটা কিন্তু নুরুল হক নূর আমরা তৈরি করেছি। 18 সালের কোটা আন্দোলনের সময় যদি আমরা একদম মানে আপোষহীন না থাকতাম, আমরা যদি আন্দোলনটা সফল না করতাম, তাহলে তো গণ অভ্যুত্থান হয় না। 18 সাল থেকে 24 সাল পর্যন্ত রাজপথের সক্রিয়তা বিবেচনা করেন, মোদির আগমন বিরোধী বাংলাদেশে কোন সংগঠন কখনো করার সাহস পেয়েছে? ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা যতটা কথা বলেছি, নুরুল হক নূর আমরা কথা বলতে গিয়ে ডাকসুতে আমাদের হত্যা চেষ্টা করা হয়েছে, আর কোন দল সংগঠন করেছে? আজকে আপনি নুরুল হক নূর কার পা ধরে সালাম করতে চেয়েছে নাকি কার মা ডেকেছে আজ থেকে 7 বছর আগে, সেটা তো টকশোতে ডেকে আনা। আমি মনে করি আপার মতন সাবেক এমপি, তার জন্য এটা খুবই বিব্রতকর। এবং আমি তো এই কথার আসলে আপা আমরা তো একসাথে আন্দোলন সংগ্রাম করেছি, মানে আপা যেভাবে কথা বলে এইটা আমি আসলে টকশোতে উত্তর দিতে আমার নিজে, আমি তো তাকে বড় বোন মনে করি, ইউনিভার্সিটি বড় বোন, এগুলো বলে আপা আসলে তার কাউন্টারে বক্তব্য দেওয়া এটা আমার সাথে মানায় না। আমি আপাকে অনুরোধ করব এইভাবে তার ছোট ভাইদেরকে পিছনের ঘটনা যেটা আসলে সামনে আনাটাই তার জন্যই বিব্রতকর। ধন্যবাদ। আমি একটা ছোট্ট একটা বিরতি যাচ্ছি, দর্শক আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক আবারও আমন্ত্রণ চ্যানেলের সংলাপ অনুষ্ঠানে। আলোচনা চলছিল জাতীয় পার্টিকে নিষিদ্ধের পথে। আলোচনা করছিলেন নীরবাদ চৌধুরী মনি, বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য, আছেন রাশেদ খান, সাধারণ সম্পাদক গণ অধিকার পরিষদ। বিরতির পর নীরবাদ চৌধুরী মনির কাছে একটু যেতে চাই। নীরবাদ চৌধুরী মনি, প্রথম দিকে আওয়ামী লীগ যেভাবে নিষিদ্ধের ব্যাপারে আপনারা রাজি ছিলেন, আপনারা বলেছিলেন নির্বাহী বিভাগ বিচার বা জনগণের উপর ভারটা দিতে চেয়েছিলেন, দায়িত্ব দিতে চেয়েছেন, পরবর্তীতে আবার লিখিতভাবে জানিয়েছেন আওয়ামী লীগের নিষিদ্ধ। কিন্তু এবারও কি জাতীয় পার্টি আন্দোলন নিষিদ্ধের ব্যাপারে আন্দোলন যদি শক্ত হয় আর সরকার যদি নিষিদ্ধ করে, আপনারা তখন কি বলবেন? আমাদের কোনো মন্তব্য থাকবে না, এখানে কোনো মন্তব্য থাকবে না। মন্তব্য থাকলে পজিটিভ মন্তব্যই থাকবে, নেগেটিভ কোনো মন্তব্য থাকবে না। যে তাদের পক্ষে হয়ে যে আমরা বলবো তা না, যে দোষী করেছে সে শাস্তি পাবে, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু আমরা যেটা নিয়ে কথা বলি, যেমন একজন রাজনীতিবিদ অন্যদের অ্যাক্টরের চেয়ে রাজনীতিবিদ যে আলাদা, রাজনীতিবিদদের সেই 1953 সালে একটা কথা বললো ওইটাই রিলে হয়, অ্যাক্টর কিন্তু একটা সিনেমা শেষ, একটা নাটক শেষ, তার ওইখানে অ্যাক্টিং শেষ। এটা অ্যাক্টর আর রাজনীতিবিদ এখানেই তফাৎ। যেটা যে করবে, আজকে যে কথাটা আমি বলবো হিসাব করে বলবো, ওটা চেঞ্জ করার কোনো অপশন নাই। আমার ছোট ভাই রাশেদের উদ্দেশ্যে আমি এইটুকু বলছি, ও কষ্ট পেয়েছে, বাট এটা করা ছাড়া কোনো উপায় ছিল না। কারণ নীতি একটা থাকতে হয়, নীতি যদি মানুষ বারবার চেঞ্জ করে, আমি বলি নীতির জায়গাটা বারবার চেঞ্জ না, এটা বিএনপির না, ছাত্রলীগ যারা করতেন তারা আসছে বিএনপিতে, ওরাও কিন্তু কথার মুখোমুখি হয় অনেক সময়। আমি আজকে যে একটা কথা বলবো, আমি অস্বীকার করছি না, তো সেটা তো অন্য দল থেকে, বিএনপি থেকে গেছে এরকম, তাদেরও যে খুব আদর আহ্লাদ করছে তা কিন্তু না। এইখানে দেখেন আজকে কালের কণ্ঠে একটা রিপোর্ট এসেছে, রাশেদ যেটা বললো তার চেয়ে ভয়াবহ রিপোর্ট, যেটা পিয়ার না মানলে দাবি মানাতে প্রয়োজনে আওয়ামী লীগের সাথে জোট করবে জামায়াতে ইসলামী। কালের কণ্ঠ এই রিপোর্টটা করেছে, তো জামাতের আমিরের ছবি দিয়ে আমির বলেছে। এটা কি সঠিক? আমি কিন্তু কালের কণ্ঠের এটা দিয়ে বললাম, পেজে এখনো আছে। হ্যাঁ পেজে আছে, এইটা কালের কণ্ঠ দিয়ে ছবিটা দিয়ে কালের কণ্ঠ হতে পারে, সুযোগ থাকবে, আমি এটা দেখিয়েই বললাম। এখন কথা হলো যে বড় বড় এটা যদি ধরেন ফেকও হয়, জামাত ইসলামী বলেছিল না এই 5ই আগস্টের পরে কিছুদিন পরে যে আমরা প্রয়োজনে আওয়ামী লীগের সমস্ত কিছু মাফ করে দিলাম, কিন্তু বলেছে, তার মানে মাফ কিন্তু চায় না আওয়ামী লীগ, তার আগেই মাফ করে দিল। কথাগুলো তো থেকে যায়, ভেসে বেড়ায়, আরেকদিন যখন আরেকটা কথা বলবে তখন কিন্তু তাদেরই এই শাস্তির আওতায় আসতে হবে। আবার এরাই আবার কিন্তু ওই দল নিষিদ্ধ করার জন্য মাঠে নেমে যমুনায় কিন্তু হাওয়া বাতাস খেয়ে নিষিদ্ধ করেছে, ঠিক একই জায়গায়।
এই যে আজকে একরকম কথা বলা, কালকে আরেক রকম কথা বলা, জামাত ইসলামী এটা করে, যারা যারা করে, জিএম কাদেরও করেছে, এখন হয়তো কথা কম বলে। আমি বলবো যে আমার ভাই রাশেদ জিএম কাদেরদের নিয়ে যদি এত পাশাপাশি অফিস থাকলে হয়তো একটু খারাপ লাগে দেখতে, এটাও ঠিক। না না, অনেক দূরে আপা, অনেক দূরে। ব্যারিস্টার আনিসুল সহ, হাওলাদার সহ, আপনার চুন্নু ভাই সহ, তারা যে আরেকটা দল করছে, তারা কিন্তু একবারও বলে না, তারা কিন্তু বেশি সুবিধাভোগী। আপনি খেয়াল করেন, এই জিএম কাদেরদের, এই শামীমদের চেয়ে কিন্তু তারা বেশি সুবিধাভোগী। এটা আমরা শুনি যে এরা সরকারের সঙ্গে মিলায়, এখন এরা মারামারি করানোর জন্য বাধ্য করছে, এরাই বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে খুশি করছে বিভিন্ন জনকে, করে তারা এটা করছে। তাদের তো পয়সার অভাব নেই, কারণ আওয়ামী লীগের দূষর ছিল, পয়সার অভাব কারোরই নাই তাদের। তাহলে আমরা তো তাদের মুখ থেকে যদি ওদের নামও শুনতাম ভালো লাগতো। তারা রাজনীতিতে ডিভাইডেড হয়ে যেতে পারে, তার মানে কি তারা সবকিছু 7টা খুন করার পরে সে কি মুক্ত? এটা হতে পারে? একবারও কিন্তু আমি তাদের মুখ থেকে ওই নামগুলা শুনি নাই। তাহলে আমি কিভাবে বুঝবো? আমি কিন্তু চুন্নুর কথা বলেছি, আমি শুরুতে বলি নাই চুন্নু, সেটা অন্য হিসাবটা, সাধারণ সেক্রেটারি হিসেবে। কিন্তু তারা যে এখন আলাদা একটা জাতীয় পার্টি করেছে, তারাও তো এটার আওতায় পড়বে না? আলাদা পার্টি করার জন্য তো তারা ফ্যাসিলিটিস পাওয়ার কথা না। কিন্তু একবারও কিন্তু অকেশনালি আমরা কিন্তু ওই জাতীয় পার্টির নাম শুনি নাই, ওই জাতীয় পার্টির অফিসটাকে চেক দিতে শুনি নাই, ওই জাতীয় পার্টির নেতাদের। হাওলাদার বহু বছর কিন্তু সেক্রেটারি, জেনারেল সেক্রেটারি ছিল। তারপরে আপনার চুন্নু বেশ অনেকগুলা বছর সেক্রেটারি ছিল। যে একটা প্রশ্ন, জাতীয় পার্টি কি এখন বিএনপির সাথে ঢুকতে চায় বা জাতীয় বিএনপি এই ধরনের, যদিও শামীম হায়দার পাটোয়ারি বলেছেন যে জাতীয় পার্টিকে বাঁচাতে বিএনপি, এটা শামীম হায়দার পাটোয়ারি হয়তো নিজের পিঠ বাঁচাতে এই কথাটা বলেছেন। এটা তার জন্য একজন মৃত্যু পথযাত্রীর কাছে সবকিছু। আমরা এখন যে জাতীয় পার্টি যে নেতাদের বক্তব্যগুলো দেখছি সবগুলো বিএনপির জন্য পজিটিভ। আনিসুল ইসলাম মাহমুদও ধন্যবাদ জানিয়েছেন বিএনপি যে জাতীয় গণ অধিকার পরিষদ যে হামলা করেছে তার প্রতিবাদ জানিয়েছে। আমি বলি বিএনপি যেটা বলেছে, আপনার কথা আমারটা শুনেন, বিএনপি যেটা বলেছে সেখানে বিএনপি ঠিক আছে আমি বলবো, কারণ আমরা চাই নির্বাহী প্রধানের কাছে যাক আমাদের ছোট ভাইরা, নূররা নির্বাহী প্রধানের কাছে যাক, রাশেদরা, তাকে আবারও তাকে ধরুক যে যেভাবে তুমি এটা করছো কেন, হোয়াই নট এতদিন কেন করা হয় সেটা করো না। এখানে একটা অফিসে আগুন দেওয়া, ভাঙচুর করা, এটা কিন্তু মবের যে কথা, সেই আন্দোলনে বিএনপি যাবে না, না কোন আন্দোলনই বিএনপি এইভাবে যাবে না, কিন্তু ওদের ঘাড়ের উপর বিএনপি আন্দোলন সফল করবে না, তাদের ঘাড়ের উপর করবে কেন? তাদের কেন লাগবে বিএনপির জন্য আন্দোলন সফল করার জন্য? বিএনপি নেগেটিভ পজিটিভ কিছুই বলবে না এই জায়গাগুলায়। কারণ আমি তো আপনাকে একটা জিনিস বুঝালাম, আওয়ামী লীগের সঙ্গে যদি আপনারা আতাত করতে পারেন তাহলে জাতীয় পার্টির তো কিছুই না, সহযোগী। জাতীয় পার্টি প্রত্যেকবার আপনি খেয়াল করেন, প্রত্যেকবার কিন্তু আওয়ামী লীগের সঙ্গে যাবে না, জাতীয় পার্টিকে বশি দিয়ে সারাশি অভিযান করে জাতীয় পার্টিকে টেনে আনা হয়েছে এবং এরশাদকে থাপ্পড় পর্যন্ত দেওয়া হয়েছে পাশের দেশ থেকে কর্মকর্তারা এসে। এখন কথা হলো যে বাধ্য হয়েছে, যার কিনা ওই শক্তি নাই আওয়ামী লীগের সঙ্গে লড়ার, বাধ্য হয়েছে, তার কথাটাও আপনাকে চিন্তা করতে হবে। আমরা তার মানে এটা বলছি না যে সে সবকিছুর ঊর্ধ্বে ক্ষমা প্রার্থী ক্ষমা পাবে, আমরা বলছি যে জবরদস্তি করে যাকে নেওয়া হয়েছে, এরশাদ যে সেই সিএমএইচ এর নাটকটা আমরা বোধহয় ভুলে যাই নাই, কেউই ভুলে যায়নি। এবং তারপরে জিএম কাদেরের যে লাস্ট সর্বশেষ দ্বাদশ নির্বাচনের নাটকটা, সেটাও বোধহয় ভুলে যায়নি, কারণ সে পাশের দেশে যাওয়ার আগ পর্যন্ত তার কণ্ঠ একরকম ছিল, সে যাবে না। কিন্তু যখনই ঘুরে আসলো তখনই কিন্তু আমরা কি বুঝবো তাতে, যে সে ইচ্ছা মতন ট্রেড খেয়ে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে তাদের কিছুই করে না, দেখেছি সেই এরশাদের মতো আমরা নাটকটাই দেখেছি। তো সেই হিসেবে আমরা বলতে চাই যে আমরা তরতাজা যারা খুনি তাদেরকে আমরা যারা দেশের সাথে এই ধরনের নির্বাচনের সময় বেইমানি করে তাদের বিরুদ্ধে আপনাদের অ্যাকশনে, অবশ্যই আমরা তো অ্যাকশনেই আছি। আমরা তো বলি নাই যে তাদেরকে নিষিদ্ধ করা যাবে না, তাদেরকে স্থগিত করা যাবে না, করুক সরকার প্রধান করুক, সমস্যা তো নাই। একটু রাশেদ খানের কাছে যেতে চাই। রাশেদ খান আমার এই টক শোতে একজন বিএনপি নেতা অভিযোগ করেছেন জামায়াত এনসিপির পরামর্শে আপনারা জাতীয় পার্টি নিষিদ্ধের ব্যাপারে আন্দোলনটা করছেন, অর্থাৎ জামায়াত এবং এনসিপি আপনাদের ঘাড়ের উপর বন্দুক রেখে জাতীয় পার্টি নিষিদ্ধ চাই, বিষয়টা অভিযোগটা বলেছে, আপনি কি বলবেন? দেখেন আপা যেটি বললেন যে আন্দোলন করতে কেন অন্য দল লাগবে, আন্দোলনটা সবাই মিলে করেছে এবং যুগপৎ আন্দোলনে বিএনপি একা করে নাই, সব দল মিলে করেছে। মানে আপা কেন এই কথা বলতে চাই ডোন্ট নো। দ্বিতীয়ত বিএনপির যে নেতা বলেছেন তিনি আসলে কে আমি জানি না, আমার এখানে নাম বলি ওয়াদুদ ভুইয়া। আচ্ছা, ওয়াদুদ ভুইয়া আমার সাথে কখনো টকশোতে তিনি বসেননি। তো যাই হোক,
হ্যাঁ এমপি তো অনেকেই আছে, কিন্তু সবাইকে তো আর চেনা আমার পক্ষে সম্ভবপর নয়। আওয়ামী লীগের কত এমপি ছিল, আপা অনেককে চিনে না, যাকে তাকে এমপি বানানো হয়েছে না। তো সেটা যাই হোক, তিনি বলেছেন কি দিয়ে বানিয়েছে, যাকে তাকে টাকার বিনিময়ে এমপি বানাইছে। এখন কি যাকে যে দিয়ে খুশি করা যায় সেই দিয়ে রাজনীতিবিদরা এমপি হয়েছে টাকা দিয়ে বিএনপি। এখন যার টাকা দিয়ে বিএনপি এমপি বানায়, যার যত টাকা, আমি আওয়ামী লীগের কথা বলছি, যার যত টাকা, আমি অদূরবীয় তো বিএনপি, আমি তো অদূরবীয় ছাত্র রাজনীতি করা, তাকে তো আমার শুনেন, আমরা রাজনীতিতে আমরা নবাগত, আমরা এই প্রজন্মের, সুতরাং অনেক সিনিয়র ব্যক্তিত্বকে চেনা আমাদের পক্ষে সম্ভবপর নয়। এবং বিএনপি যে 16 বছর লড়াইটা করলো, আমরা একসাথে লড়াই করলাম, এই 16 বছরে যারা সামনে ছিল আমরা তাদেরকে চিনি, যারা আসলে সামনে আসে নাই তাদেরকে তো আর মনে রাখা আমাদের পক্ষে সম্ভবপর নয়, এটা আপাতত স্বীকার করবে। আপা যারা সামনে ছিল না, কথা বলে না, তাকে কি আমি চিনবো? 16 বছরে যারা আপনার পিছনে চলে গেছে, সেটা বিএনপির হোক অন্য দলের হোক, সেটা সম্ভবপর নয়। আর আপা যেটি বললেন যে হামলা আগুন কেন, এইটা আমি গতকালও একটা টকশোতে ছিলাম, দেখেন আমি বলতে চাই, বিএনপির বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছিল যে মেট্রো রেলে বিএনপি আগুন দিয়েছে, বিটিভি ভবনে বিএনপি আগুন দিয়েছে। কে অভিযোগ দিয়েছে? আওয়ামী লীগ। রেল লাইনের পাত বিএনপি ছিঁড়ে ফেলিয়েছে, মানে কেটে ফেলিয়েছে, এগুলো কে অভিযোগ দিয়েছিল? আওয়ামী লীগ। এখন এই আওয়ামী লীগের অভিযোগ কি আমি বিশ্বাস করবো? আমি বলবো যে বিএনপি অগ্নিসন্ত্রাস করে, যেটা আওয়ামী লীগ সবসময় বলেছে। সুতরাং আপার প্রতি আমার অনুরোধ থাকবে যে জাতীয় পার্টির কার্যালয়ে যে আমরা হামলা চালিয়েছি, আগুন দিয়েছি, এটা জাতীয় পার্টির নেতারা বলছে, এটা আপনি বিশ্বাস করবেন? নাকি আপনার যে বন্ধু, আমরা একসাথে আন্দোলন করে আওয়ামী লীগ জাতীয় পার্টির পতন ঘটিয়েছি, আপনি তার কথা বিশ্বাস করবেন? আপাকে আমি বলবো এটা পুনর্বিবেচনা করবেন। জাতীয় পার্টির কার্যালয়ে তো জাতীয় পার্টি আগুন দিতে পারে, তাই না? রাজনীতিতে কত খেলা হয় সহানুভূতি পাওয়ার জন্য, তাদের ভিতরে তাদের নেতাকর্মীরা ছিল, তারা নিজেরা বলছে, কার্যালয়ের সামনে ছিল, তারা তো পরিকল্পনা করে রাখতে পারে যে এইখানে বিক্ষুব্ধ ছাত্র জনতা আসবে, এই সুযোগে আমরা ভিতরে আগুন ধরাই দিব, এরকম হইতে পারে না? সুতরাং হ্যাঁ, সুতরাং এটা এই মানে আপনার বন্ধুর বিরুদ্ধে অভিযোগ আসলে আপনি বিশ্বাস করবেন? জি আপা বলছে এটা প্রমাণ সাপেক্ষ বিষয়। হ্যাঁ, আপা তো বলছে যে প্রমাণ সাপেক্ষ, মানে প্রমাণ করার পরে, হ্যাঁ প্রমাণ করুক, সমস্যা নেই তো, প্রমাণ করতে কেউ নিষেধ করেছে। কিন্তু কথা হলো যে ফ্যাসিস্টের প্রতি মায়া দেখানো যাবে না। মায়া দেখালে কিন্তু ওরা আবার ফিরে এসে বলবে গণ অভ্যুত্থান ছিল একটা মব, এটা আমাদের খেয়াল রাখতে হবে। ফ্যাসিস্ট তাদের দোসর একই ধরনের অপরাধ করেছে। সর্বশেষ বলি, দেখেন যে আপা যেটি বললেন যে এরশাদও জিএম কাদের থ্রেট খেয়ে নির্বাচনে গেছে, যেটা 14 সালে হয়েছিল এরশাদের ক্ষেত্রে, 24 সালে জিএম কাদের ক্ষেত্রে, এটা নাটক, কোনো থ্রেট না। তারা এটা জনগণের কাছে এক ধরনের অভিনয়, দেখো আমি যেতে চাই না, আমাকে জোর করে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, এই যে সহানুভূতি, আপা এই ফাঁদে পড়তে পারে, আমি এই ফাঁদে পড়ি না। বয়স কম হতে পারে, আপা আমার থেকে অনেক সিনিয়র, অনেক রাজনীতি করেছেন, ছাত্র রাজনীতি করেছেন, এমপি ছিলেন, হ্যাঁ তিনি অনেক জ্ঞানী। তারপরে আমি বলবো যে আমি এই নাটক বিশ্বাস করি না। জিএম কাদের একজন পুরো মাফিয়া এবং একটা বদমাইশ, এদেরকে কোনোভাবে ছাড় দেওয়ার সুযোগ নাই। এরশাদ ছিল প্লে বয়, একজন নষ্ট মানুষ, তার পক্ষে আপনি কেমনে যাবেন? একজন নষ্ট মানুষ অভিনয় করলো যে আমি তো যেতে চাই না, আমার মাথায় পিস্তল ঠেকিয়েছে, আপনি বিশ্বাস করবেন? আরে ভাই, আমার মাথায় পিস্তল থাকলে তো আমি বলি যে অমুক আমার মাথায় পিস্তল ঠেকিয়েছে, তুমি বলতে পারো না কেন? স্বৈরাচারের দশররা, স্বৈরাচার সবসময় এরকম অভিনয় করে। হাসিনা অভিনয় করেছে না, যখন আবু সাইদ মুগ্ধ শহীদ হয়েছে, হাজারো ছাত্র জনতা হাসপাতালে, তখন হাসিনা কি বলছে? হাসিনা তখন গেছে বিটিভি ভবনে, চোখ দিয়ে অশ্রু ফেলাচ্ছে। তো এই স্বৈরাচার এবং যারা ফ্যাসিস্টরা অভিনয় করে, সুতরাং কোনো অভিনেতার ফাঁদে পা দেওয়া যাবে না, অভিনেতার কান্নায় কোনোভাবে নিজে কাঁদা যাবে না। বরং আপনার বন্ধু আমি ছিলাম, আমার জন্য কাঁদেন। আপনি তো আমার বিপক্ষে গিয়ে বক্তব্য দিতে পারেন না, দিলে আমি তো আপনার বন্ধু থাকতে পারবো না। আমি সবচেয়ে বেশি নূরের পক্ষে বলছি, এই কয়েকদিন টানা আমি তো এটা আমার একটা উদাহরণ বলছি। হ্যাঁ, নূর আপনার ছোট ভাই, নূর সংগ্রাম করেছে, এইভাবে মারছে, এটা তো কোনোভাবে মেনে নেওয়া যায় না। আচ্ছা, একটা প্রশ্ন মনে আপনি করে রাখি, সেটা হচ্ছে বিএনপি আওয়ামী লীগ নিষিদ্ধ চায়নি, এখনো জাতীয় পার্টি নিষিদ্ধ চায় না। জাতীয় পার্টি নিষিদ্ধ চায় না বিএনপি, এটা কি বিএনপি কোনো কৌশল? আমি তো আগেই বলেছি, জাতীয় পার্টি বিএনপি যেটা বলছে, তারা জাতীয় পার্টির বিচার চায়। এখন বিচারটা তারা কিভাবে চায় সেটা তাদের বিষয়। তারা হয়তো নিষিদ্ধের মাধ্যমে বিচার চাইতে পারে, তারা হয়তো জিএম কাদের সহ অন্যান্য যারা ছিল অপরাধ করেছে তাদের বিচার চাইতে পারে। এখন তাদের স্ট্র্যাটেজিটা আমি বলতে পারি না। আমার তো নিজস্ব একটা রাজনীতি আছে, দল আছে, আমার কৌশলের সাথে বিএনপির কৌশল মিলবে না। বিএনপির সাথে আমি আন্দোলন সংগ্রাম করেছি, সেটার একটা স্বার্থ ছিল হাসিনার পতন। এখন হাসিনার পতন হয়ে গেছে, বিএনপির এখন কর্মসূচি আলাদা, আমার কর্মসূচি আলাদা। বিএনপির সাথে অনেক বিষয় আমার মিল নাই থাকতে পারে, কিন্তু এর মানে এই নয় যে আমি বিএনপির শত্রু, এর মানে এই নয় যে বিএনপি আমার শত্রু। আমরা একসাথে রাজপথে ছিলাম, একটা বন্ধুত্ব আছে, বন্ধুত্ব থাকবে। এমনকি শুধু বিএনপির সাথে না, যেটা আপনি বললেন যে কোন নেতা বলেছে যে আমাদের ফাঁদে পা দিয়ে আমরা নাকি আন্দোলন করছি, সেই নেতার কাছে আমার প্রশ্ন যে আপনি তো জাতীয় পার্টি আর আওয়ামী লীগের ফাঁদে পা দিয়ে আপনি তাদের পক্ষে বক্তব্য দিচ্ছেন। এই বাংলাদেশের তরুণ সমাজ জাতীয় পার্টির পক্ষে আর আওয়ামী লীগের পক্ষে যে বক্তব্য দেয়, সেই বক্তব্যকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে। সুতরাং যে বক্তব্য আওয়ামী লীগ আর জাতীয় পার্টির পক্ষে যাবে, সে বাংলাদেশে আসলে সে রাজনীতি করতে পারবে না। বরং বিপ্লবী ছিলাম বলেই কিন্তু হাসিনার পতন হয়েছে। এখনো যদি বিপ্লবী আমরা না
না থাকি তাহলে এই রাষ্ট্রে ফ্যাসিস্ট আবার ফিরে আসবে এবং ফিরে আসার পরে কিন্তু গলাটা আগে বিএনপির কাটবে। এটা জাতীয় পার্টি নিষিদ্ধের ব্যাপারে এবারের আন্দোলন কোথায় হবে আপনাদের? জাতীয় পার্টির নিষিদ্ধ, আমরা কি জাতীয় পার্টির কার্যালয়ের সামনে কি আন্দোলন করছি? ওই সময় তো আমরা কার্যালয়ের সামনে যাইনি, আমাদের কার্যালয়ের সামনে মেরেছে। আপনারা জিনিসটা আসলে কেন যে বুঝতেছেন না, ওদের অফিসের সামনে আপনারা বিক্ষোভ করেছেন না? নেভার, আমি রাশিদ খান গিয়েছি, নুরুল হক নূর গিয়েছি, 29 আগস্ট নেভার তাদের কার্যালয়ের সামনে তো আমরা যাইনি। আমাদের মিছিলটা কারা করেছিল? বিক্ষোভ মিছিল কি মেন রাস্তায়, যেটা পল্টন কাকরাইল, এটা কি জাতীয় পার্টির বাপদাদার সম্পদ নাকি? এই রাস্তা কি তাদের? আপনারা বলেছেন পিছন দিক থেকে হামলা করে। জাতীয় পার্টির অফিস তো আরো অনেক ভিতরে, তারা ওইখানে ছিল, ওইখান থেকে এসে হামলা করেছে মেন রাস্তায় এসে। আমরা তো সেখানে যাইনি। নুরুল হক নূর এবং আমরা 2 বার মিছিল হয়েছে, সেই 2 বারই আমাদের কার্যালয়ের সামনে এসে আমরা শেষ করেছি। কার্যালয়ের সামনে এসে নুরুল হক নূর আমাদের উপর হামলা চালিয়েছে, আমাদের কার্যালয় ভাঙচুর করেছে। আপনাদের কাছে সঠিক তথ্য থাকা দরকার। আপনাকে যে আমি দেখলাম যে ভিডিওতে পুলিশ আপনার দুপুরের দিকে বা বিকেলের দিকে আপনাকে আটকাচ্ছে, আপনি ছিলেন, পরবর্তী নূর আসে, সেটা কোন জায়গা? এটা আমাদের অফিসের সামনে। আমাদের অফিস কাছাকাছি, প্রবলেম না না না, কোথায় কাছাকাছি? কোথায় বিজয়নগর আর কোথায় হচ্ছে আপনার কাকরাইল? অনেক দূরে না, কোথায় কাছাকাছি? এটা আসলে মিডিয়াতে এক ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছে যে 2 অফিস কাছাকাছি। নেভার, মোটেও কাছাকাছি না, অনেক দূরে। আমাদের কার্যালয়ের সামনে হামলা করেছে, এটার বৈধতা দেওয়ার জন্য মূলত বলা হচ্ছে 2 অফিস কাছাকাছি, 2 দলের মধ্যে সংঘর্ষ। জাতীয় পার্টির সাথে আমাদের সংঘর্ষ হয়নি। আমাদেরকে এসে আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ এবং সেনাবাহিনীর সদস্য আমাদের উপর আক্রমণ করেছে এবং আমি কিন্তু বারবার বলছি এই ঘটনাকে কেন্দ্র করে 2 বাহিনীর সবাইকে আমরা দোষারোপ করতে চাই না, কারণ এই 2 বাহিনীর মধ্যে আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী রয়েছে, আমাদেরকে ভালোবাসে। সুতরাং এই ঘটনাকে কেন্দ্র করে পুরো বাহিনীকে আমরা দোষারোপ করছি না। বাহিনী যে কতিপয় সদস্য, সংখ্যাটা অল্প, এদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেই তো বাহিনীর উপর দায়টা যায় না। আমি জানতে চাই এবার জাতীয় পার্টি নিষিদ্ধের ব্যাপারে আপনাকে আরো সরব আন্দোলন ধারাবাহিকভাবে চলবে যতক্ষণ না পর্যন্ত নিষিদ্ধ হবে। আপনাদের অফিসের সামনে না যমুনার সামনে? কোথায় হবে সেটা তো আর আমি এইখানে বলতে পারি না, দলীয় সিদ্ধান্ত, আমরা আলোচনা করে সিদ্ধান্ত নিব। ধন্যবাদ। যদি একটু মনিয়াপার কাছে যেতে, মনিয়াপা, জাতীয় পার্টিকে নিষিদ্ধ চায় না বিএনপি, এটা কি কোনো কৌশল? আসলে কেউ কেউ বলছেন, অভিযোগ রয়েছে যে জামায়াত এনসিপি যদি নির্বাচনে কোনো কারণ বয়কট করে তাহলে জাতীয় পার্টিকে তারা নির্বাচনে নিয়ে আসবে, এরকম কোন ওই অভিযোগটা উঠছে। আপেক্ষিক একটা কথা নিয়ে আপনারা টকশো করছেন। জাতীয় পার্টি নিষিদ্ধ হবে কি হবে না, বিএনপিকে কি সরকারের পক্ষ থেকে কেউ জিজ্ঞেস করেছে? এটা কি ওপেন করে দিয়েছে যে কে কোন কোন দল চাও না চাও? এই ধরনের না চাইলেও হঠাৎ করে কেন একটা সুস্থির, এমনি এই দেশে কত রকমের মব হচ্ছে, কত রকমের কত কিছু হচ্ছে, তার মধ্যে যদি বিএনপি আরেকটা ঝগড়া লাগিয়ে দেয় বা বিএনপির একটা ইশারা মানে অনেকটা মারামারির রাস্তা খুলে দিবে, বিএনপি তো এই কাজটা করতে পারে না। বিএনপি এমনি নিজের দল নিয়েই চরম অবস্থার মধ্যে আছে, নমিনেশন নিয়ে, জেলায় জেলায়, থানায় থানায় অন্য অন্য সমস্যা নিয়ে, জামাতের সঙ্গে সমস্যা নিয়ে, এইসব নিয়েই আছে। এর মধ্যে নতুন করে এটা আনার তো কোনো দরকার নেই। এমন যদি হতো যে যারা চাচ্ছে তারা সরকারের মাধ্যমে গেছে, সরকার ওপেন করে দিয়েছে, তাহলে বিএনপির একটা সে যখন থাকতো, বিএনপি কোনো না কোনো সে নিশ্চয়ই তারা তাদের মতো করে দিবে, সবাই আলোচনা করে। এরকম তো কোনো কথা হয় না। হঠাৎ করে এটা হাইপোথেটিক কথা বলার তো কোনো কারণ আমি দেখছি না। একটা বিষয় এটা হচ্ছে জাতীয় পার্টির অফিসে যখন হামলা হয় এরপর থেকে দেখলাম আমরা আওয়ামী লীগের বেশ কয়েকটা মিছিল হলো। এই যে আন্দোলনের কারণে অস্থিরতা সৃষ্টি, অস্থিরতার ফাঁকে আওয়ামী লীগের মিছিলগুলো আরো বেশি বেশি হচ্ছে কিনা? আপনাকে কে বলেছে যে জাতীয় পার্টির এটার পরেই আওয়ামী লীগের মিছিল? আগেও মিছিল হয়েছে, এক সপ্তাহের মধ্যে বেশি হয়েছে। তারিখগুলো যদি আপনাকে বলি, আমি যদি বলি, আমি আপনার কথা বুঝেছি, আমি জানি প্রত্যেকদিন, গতকালকে দুটো হয়েছে। 31, হ্যাঁ, আমি যদি আপনাকে বলি যে এইটা যতদিন নির্বাচনের সামনে আসবে দেশটাকে ততটা অরক্ষিত করার জন্য চেষ্টা করবে কারা? যারা পতিত, যাদেরকে নিষিদ্ধ করা হয়েছে, যাদেরকে স্থগিত করা হয়েছে, তাদের কাছে প্রচুর পয়সা আছে, তাদের জনবল হারিয়ে যায় নাই, আছে কিছু, এবং পয়সা থাকলে জনবল পাওয়া যায়, এটাও আপনি জানেন। সো দ্যাট এরা, আর দেশে যত অরাজকতা সৃষ্টি হবে ওই ফাঁকে ফাঁকে মিছিলও তত বাড়তে থাকবে। এটা শুধু জাতীয় পার্টির জন্য তা না, আপনি তো এটাও বলতে পারেন যে আমরা রাজবাড়িতে যে ঘটনাটা দেখলাম এর চেয়ে জঘন্যতর নগ্ন ঘটনা তো আর কোথাও হতে পারে না, অতীতে ছিল না। তাহলে এরকম ঘটনার জন্য সেখানে কিন্তু একটা জায়গায় মারামারিতে একজন মানুষও মারা গেছে এবং আহতও কিন্তু সিরিয়াস। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটা ঘটলো, শত শত মানুষ আহত, মানুষের খুলি ফ্রিজে রেখে দেওয়া হয়েছে। তো এই যে তারা আদৌ বাঁচবে কিনা, বাঁচলেও সুস্থ হয়ে বাঁচবে কিনা সন্দেহ আছে। সেই জায়গায় তো আমরা এটা বলতে পারি না। প্রতিদিন মব হচ্ছে, প্রতিদিন 4টা-5টা করে লোক খুন হচ্ছে। যখন আমরা কথা বলছি একটা দিন বাংলাদেশে স্বস্তি ছিল এমন নাই।
তাহলে আমি কিভাবে বলবো যে জাতীয় পার্টির এই ঘটনার জন্য? এটা তো কাকতালীয় ছাড়া আর কিছুই না। আচ্ছা, একটা ছোট্ট প্রশ্ন করে রাখি, যেহেতু স্বরাষ্ট্র উপদেষ্টা কালকে বলেছেন 14, 18, 24-এর যে নির্বাচন সেটাকে ভুলে পুলিশকে জাতীয় নির্বাচন শান্তি উৎসব মুখর করবার জন্য তিনি নির্দেশ দিয়েছেন বা আহ্বান জানিয়েছেন। এই যে অস্থিরতা, এই যে আইন শৃঙ্খলা, আবার একই বৈঠকে একই অনুষ্ঠানে তিনি বলেছেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি একটু আগের চেয়ে খারাপ হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির এমন অবনতির মধ্যে নির্বাচনটাকে কতটা সফল হবে বা কতটা সুষ্ঠু হবে, কতটা নিরাপদ হবে বলে মনে করেন? সফল কতটা হবে এটা সরকারই জানে, কারণ সরকার এখনো সফল হওয়ার মতো কিছু করছে না। চাক্ষুষ আমরা যেটা দেখছি, ওনারা আভ্যন্তরীণ কিছু করছে কিনা সেটা বলতে পারবো না। চাক্ষুষ যা করছে, পুলিশের প্রশাসনের কোনো সমাধান করে নাই, প্রশাসনিক যারা ডিসিএসপি তাদের কোনো সমাধান করে নাই, আওয়ামী লীগের সেই প্রেতার তারা বসে আছে। তারপর আপনার আনসার, আর্মি, সেনাবাহিনী, বিজেপি, এদের কি রুলস হবে সেটা নিয়ে কোনো সমাধান করে নাই। তারপরে এই যে ছোটোখাটো যে মাইট ইজ রাইট, যেটা এখন মবটা হাতে দেওয়া হয়েছে, প্রতিদিন মারা যাচ্ছে। যদি সেই দিন যদি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার জন্য যদি কেউ মব হাতে তুলে নেয়, তাহলে তখন কি করবে সরকার? কিন্তু এই ধরনের কিছুই আমরা দেখছি না। তাই প্রমাণ করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যেটা বলছে রাজবাড়ী, সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি নীরবতা আমরা দেখেছি। তার আগে আপনার গোপালগঞ্জের যে হত্যাকাণ্ড, আপনি কি এটা সেখানে কি গোয়েন্দা সংস্থা জানেন না যে ওইখানে এনসিপি আসলে কি ঘটনা ঘটতে পারে? তা কেন এনসিপি কে সেই দিন যেতে দিল তারা? এনসিপি যেতে তাই চাইলেও তো কারো মৃত্যুর সার্টিফিকেট তো দিতে পারে না। আপনি কি মনে করেন নিরাপদ হবে বা হবে না? নির্বাচন কতটা নিরাপদ হবে? সরকার যদি আন্তরিক থাকে তাহলে নির্বাচন নিরাপদ হবে। রাজনৈতিক দলগুলো সেই সাথে সরকারের কড়াকড়ির উপর রাজনৈতিক দলের আন্তরিকতা ডিপেন্ড করবে। রাজনৈতিক দলগুলো যখন সুযোগ পাবে সুযোগের সদ্ব্যবহার করবে, কিন্তু যদি সুযোগ না পায়, যদি সরকার সবার জন্য সমান হয়, তাহলে এটা বহুল প্রত্যাশিত ডাকসু নির্বাচন হচ্ছে কাল, কি আশা করেন? এটা আসলে যে কিছু আশা করতে পারি, কারণ ডাকসুর আমি মনে করি ডাকসুর নির্বাচনের উপর ডিপেন্ড করবে না আগামী জাতীয় নির্বাচন। কারণ এখানে অনেক হিসেব আছে। ছাত্রদল 15 বছর 16 বছর ক্যাম্পাসে ঢুকতে পারে নাই, থাকতে পারে নাই। সেইখানে একটা দল বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন নামে তাদের লোক ঢুকিয়েছে। তাদের যেভাবে আপনি দেখেন যে এখন যারা পড়ে তাদের ম্যাক্সিমামই মাদ্রাসা পড়ুয়া। আমরা আগে নর্মালি মনে করতাম যে গরিবরা মাদ্রাসায় পড়ে, ওইখান থেকে আসছে, তাদের মেধা নিয়ে আসছে। কিন্তু এখন ওইখানে দেখছি আরেকটা কিউ জন্ম নিয়েছে, যে কে বা কার পয়সায় তারা পড়েছে। তাদের একখানে কাজ করে, আরেকখানে সে খায়, একখানে আপনার কুলি করে আরেকখানে। সেটা হলো কোন ধরনের 2 নম্বরই করে বা কি তাদেরকে এখানে ভর্তি হয়েছে? তার তো মেধা জোরে না, 2 নম্বরই করে এখানে ভর্তির কথা বলা হচ্ছে না। বলা হচ্ছে মেধা আছে বলেই ওখানে ভর্তি হয়েছে, কিন্তু মেধাবীদের পিক করাটা আগে এটা সুকৌশলে পিক করা হয় না। এখন যেটা হয়েছে, কোনো দল তাদেরকে গরিব মানুষের বাচ্চা কাচ্চা এনে পড়ায়, তাদেরকে অর্থ দিয়ে যে কোনোভাবে সমস্ত খরচ বহন করে তারা যখন কাজ করাচ্ছে, এই মানুষগুলোর সংখ্যা এখন বেশি। একদিকে ভালো, কখন ভালো? যখন সেটা জনগণের কল্যাণে শুধু ব্যয় হয়। কিন্তু আমি আমার নিজের প্রয়োজনে, নিজের জন্য তাকে আমি একদম একরকম সুসাইড স্কোয়াডের মতো আমি তাকে মানুষ তৈরি করলাম, সেটা ভালো না, সেটা বুমেরাং। তার পরিবারও তো কল্যাণ হবে। এই কল্যাণ যদি 20 জনকে মেরে যদি একটা পরিবারের কল্যাণ হয়, ওরকম কল্যাণ আমরা চাই না। ধন্যবাদ। দর্শক, এতক্ষণ ধরে আলোচনা চলছিল জাতীয় পার্টি নিষিদ্ধের প্রতি, আলোচনা চলছিল সমসাময়িক বিষয় নিয়ে। আলোচনা করবার জন্য স্টুডিওতে ছিলেন নীলোফার চৌধুরী মনি, বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য, ছিলেন রাশেদ খান, সাধারণ সম্পাদক ও গণ অধিকার পরিষদ। দুজনকেই প্রাণঢালা অভিনন্দন, শুভেচ্ছা। সময় দেবার জন্য দর্শক আপনারাও ধৈর্য ধরে আমাদের অনুষ্ঠান দেখবার জন্য আপনাদেরও প্রাণঢালা অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করছি চ্যানেল এস সংলাপ অনুষ্ঠান।